তাহলে স্যার মঙ্গলবার আর শুক্রবার বাদে রবি থেকে শনিবার ওদের ডেট দিয়ে দিই। আরশাদ থমথমে গলায় বলল, হ্যাঁ শোনো, ওরা ইভেন্টের আগে সাংবাদিকদের ব্রিফিং করে দিবে, কোনো পার্সোনাল প্রশ্ন যেন না করে। 5 মিনিটের জন্য তাদের মুখোমুখি হব, যে কটা প্রশ্নের উত্তর দেব সবগুলো হবে অ্যাড নিয়ে। ওরা ভয়ে ভয়ে বলল। সিনেমা নিয়েও কোনো প্রশ্ন করতে পারবে না স্যার? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, পারবে, কিন্তু বেশি না। অ্যাডের ইভেন্ট, আবার সিনেমার প্রশ্ন কিসের? ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, জি স্যার। এই সিনেমার প্রমোশন নিয়ে কয়দিন চেয়েছে? চেয়েছিল 15 দিন, কিন্তু আমি বলে দিয়েছি 5 দিনের বেশি দেওয়া সম্ভব না। 5 দিন? 5 দিন ধরে কিসের প্রমোশন করব? 3 দিনের বেশি দেওয়া যাবে না। আর কোথায় কোথায় ইন্টারভিউ দিতে যাব সেটাও আমি ঠিক করব। কোনো প্রকার প্রচারণা না করলেও আরশাদ হকের সিনেমা সুপারহিট হবে এই সত্য সবার জানা, তবুও ভক্তদের কাছাকাছি থাকার উদ্দেশ্যে আরশাদ সিনেমার প্রচারে যায়। 4 বছর আগে আরশাদ প্রচারণার জন্য 15-16 দিন করে রাখত, তবে প্রতিটা নতুন সিনেমার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা যেন কমেই যাচ্ছে। এর আগের সিনেমার প্রচারের জন্য আরশাদ সময় দিয়েছিল 5 দিন, এবার 3-এ নেমে এলো। পরের সিনেমায় কতটুকু সময় রাখবে সে? একবেলা? ওরা বলল, স্যার আরেকটা কথা। কি? আরিয়ান আলমের ফোন এসেছিল, তিনি আজ তার বাড়িতে একটা পার্টি রেখেছেন, আপনাকে ইনভাইট করেছেন। ওরা মনে মনে ধমক খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল, ভেবেছে এই কথাটা শুনে আরশাদ নির্ঘাত প্রচন্ড এক ধমক দিয়ে বলবে, এতদিনও কাজ শিখতে পারলে না? কতবার বলেছি এসব পার্টি ফার্টিতে আমি যাই না। কিন্তু তাকে অবাক করে দিয়ে আরশাদ অনেকটা সময় ভেবে বলল। আমরা যাচ্ছি। অরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল আমরা? শব্দটা শুনে। তার মানে কি ওরাকেও তার সাথে পার্টিতে যেতে হবে? কি যন্ত্রণায় পড়া গেল! সেলিব্রিটিদের পার্টিতে সেলিব্রিটিরা যাবে, শুধু শুধু ওরাকে টেনে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? যদিও প্রয়োজনটা খুব ভালো করেই জানে ওরা। আরশাদের স্বভাব হুটহাট রেগে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটানো। কোনো কারণে পার্টিতে একরাশ মানুষের সামনে তুলকালাম কাণ্ড ঘটিয়ে তাকে সামলানোর মতো মানুষ একজনই আছে, ওরা। আরশাদের বাড়ি থেকে আপাতত বেরিয়ে এলো ওরা, আবারও আসবে সন্ধ্যার আগে আগে। সেই সময় আরশাদের গাড়িতে করে পার্টির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে তাদের। ওরা বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। বাড়ি ফিরে যাবে? পার্টির জন্য সাজগোজ করবে? একেবারেই না। সীমা ঠিকই বলে, ওরার মতো রসকসীন মেয়ে এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সাজগোজের ঝামেলা চিরকাল সে এড়িয়েই গেছে, সাজতে গেলেই বিভ্রান্তি। এই যেমন আরিয়ান আলম আজ নববর্ষের দিনে পার্টি রেখেছে, এই পার্টিতে তার পোশাক কি হওয়া উচিত? তার কি লাল পেরে সাদা শাড়ি পরা উচিত, নাকি সেলিব্রিটিদের পার্টির উপযোগী জমকালো কোনো পোশাক পরা উচিত? বিভ্রান্তি এড়াতে ওরা সাজাই ছাড়ে দিয়েছে। এই মুহূর্তে তার পরনে হালকা মেরুন রঙের শার্ট, সাদা কোট আর নীল জিন্স। এই পোশাকেই সে পার্টিতে যাবে, যা থাকে কপালে। চাকরির শুরুর দিকে ওরার ধারণা ছিল সেলিব্রিটি মানে বিশাল দোতলা বাড়ি, বাড়ির সামনে প্রকাণ্ড সুইমিং পুল, ঠিক যেমনটা আরশাদের রয়েছে। তবে আদতে এমনটা হয় না। সেলিব্রিটিরাও সাধারণ মানুষের মতো ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে, যেমন আরিয়ান। যদিও তার ফ্ল্যাটটা নেহায়েতই সাধারণ মানুষের মতো নয়। 5 বেডরুমের এই বিশাল ফ্ল্যাটে রয়েছে ফুটবল মাঠের সাইজের বসার ঘর। 50-60 জন অনায়াসে এই ঘরটাতে হাত পা ছড়িয়ে পার্টি করতে পারবে। এই ফ্ল্যাট আরিয়ান নতুন কিনেছে, সেজন্য হয়তো বাড়ির সমস্ত ফার্নিচার চকচক করছে। পুরোটা বসার ঘর জুড়ে পরিচিত মুখগুলোকে দেখতে পেল ওরা। সকলেই যে যার মতো কথাবার্তা বলছে, ছবি তুলছে। সকলের ঠোঁটেই লেগে আছে একচিলতে হাসি আর পরনে ঝলমলে পোশাক। তবে এক নিমিষেই শক্ত চোখগুলো গিয়ে আবদ্ধ হলো বাড়ির মূল দরজায়। সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু আরশাদ। সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাড়িতে অন্যরকম এক মোহনীয় হাওয়া বয়ে গেল। কালো পাঞ্জাবিতে আজ তাকে অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে। আরশাদ প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ছুটে এলো আরিয়ান। উৎসাহে উত্তেজনায় জড়িয়ে ধরল তার বন্ধুকে। আরিয়ান হতবাক গলায় বলল, আমি ভাবতেই পারিনি তুই আসবি। আরশাদ ক্ষীণ হাসি ঠোঁটে নিয়ে বলল, তুই আগের মতোই রয়ে গেলি, পিওর আইডল। আমি আবার কি করলাম? পয়লা বৈশাখে কেউ পার্টি থ্রো করে? আসলে নতুন বাসায় সবাইকে ডাকা হয়নি, ভাবলাম ভালো একটা উপলক্ষ আছে, তাই আর কি। চল ওইদিকে যাই। এই বাড়ির আরেক আকর্ষণের বারান্দা। প্রকাণ্ড এই বারান্দায় দারুণ বসার ব্যবস্থা করেছে আরিয়ান। চোখের সামনে চারিদিকে সবুজ গাছগাছালি আর মাথার উপরে খোলা আকাশ। পার্টি উপলক্ষে বারান্দায় আজ চমৎকার আলোকসজ্জা করা হয়েছে। আরিয়ান আরশাদকে নিয়ে বসলো বারান্দায় থাকা কালো সোফাটায়। যদিও হোস্ট হিসেবে তার কর্তব্য সকল অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলা। এতদিন পর কাছের বন্ধুকে পেয়ে ভদ্রতা রক্ষা করার ব্যাপারটা তার মাথা থেকে উড়ে গেল। আরিয়ান বলল, তারপর কেমন চলছে? আরশাদ ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, আমার সব সময় ভালো চলে। চলবেই তো, দেশের সব থেকে বড় সুপারস্টার বলে কথা। আরশাদ মুখ বিকৃত করে বলল, আরে ধুর, আমি এসব কিছুই করি না।
সেটা তো তোর মনের ভুল। আমার কথা বাদ দে, তোর কি অবস্থা বল। আমাদের অবস্থা তো সেই 12 মাস একই থাকে। এক একটা সিনেমার সাইন করি, 2 দিন পর নিজেরাই প্রশ্ন করি কি মনে করে এই জঘন্য স্ক্রিপ্ট সাইন করেছিলাম। তবুও বাধ্য হয়ে শুটিং চলেই যাই। শুটিং শেষে গর্ব করে সবাইকে বলি এই সিনেমাটা একেবারে আলাদা, একেবারে নতুন, যদিও কাহিনী সেই 5 বছর আগেরই। আরিয়ানের কথায় হাসি পেয়ে গেল আরশাদের। কথাগুলো নেহায়েত মিথ্যা নয়। ক্যারিয়ারের শুরুর দিকে এমনটা আরশাদের সঙ্গেও হতো। সিনেমা রিলিজের আগের দিন মনে হতো, এমন বাজে সিনেমা আমি কি করে করলাম। এখন আর মনে হয় না। গত কয়েক বছর ধরে আরশাদ নিখুঁতভাবে স্ক্রিপ্ট বাছাই করে। আরশাদ, হুম। তুই ঠিক আছিস তো? আরশাদ সত্যের মতো করে মিথ্যা বলল। হ্যাঁ, ঠিক থাকবো না কেন? কারণ তুই বদলে গেছিস। একটা সময় ছিল প্রতি মাসে আমাদের দেখা হতো। অন্যান্য বন্ধুদের সাথে তোর গাজীপুরে বাংলোতে আড্ডার আসর বসাতো। সেই তুই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলি। 1 বছর পর আজ আমাদের দেখা হচ্ছে। অনেক সময় চুপ করে থেকে আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল। সোশ্যাল এনজাইটি। আরিয়ান হতবাক গলায় বলল, কি বলিস, কবে থেকে? অনেক দিন হলো। ডক্টর কি বলে? থেরাপি নিতে বলো। তুই নিসনি? আরিয়ান আমার দম ফেলার সময় পর্যন্ত নেই, সেখানে আমি কি না ঘন্টার পর ঘন্টা থেরাপি সেশনে গিয়ে বসে থাকবো। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি সহজে মানুষের সঙ্গে মিশতে পারে না। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার কথা চিন্তা করলেও তাদের বুক কাঁপে। আরশাদের পেশাটাই হলো নতুন নতুন মানুষের সঙ্গে মেশার। শুটিং সেটে চেনা অচেনা কত মানুষ থাকে। সবার সঙ্গে মানিয়ে যে চলতে পারে সেই সফল হয়। আরশাদ একসময় সে কাজ অনায়াসে করেছিল বলে আজ সে সফল, কিন্তু এখন তার মধ্যে নতুন নতুন মানুষের সঙ্গে মেশার ধৈর্য হারিয়ে গেছে। বসার ঘরে এক কোণে চুপচাপ বসে আছে ওরা। এই আরশাদের পাল্লায় পড়ে আজ তাকে এখানে আসতে হলো। একগাদা অচেনা মানুষের ভিড়ে নিজেকেই হারিয়ে ফেলছে বেচারি। অবশ্য অচেনা বললে ভুল হবে, সকলেই চেনা মুখ। ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, এরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে। কারোর সঙ্গে পরিচয় নেই বলে ওরা একা পড়ে গেছে। ওরা হঠাৎ খেয়াল করলো একটা মেয়ে হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটাকে ওরা চেনে, অভিনেত্রী আশফা খানম। দিন কয়েক আগে ওরা অবাক হয়ে খেয়াল করে তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আশফা। কেন পাঠিয়েছে কে জানে। ওরা এমন তো বিখ্যাত ব্যক্তি না যাকে সেলিব্রিটিরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বেড়াবে। আশফা ওরার পাশে বসে উৎফুল্ল গলায় বলল, তুমি অরা, তাই না? আরশাদ হকের অ্যাসিস্ট্যান্ট? বিরক্তিতে গা জ্বলে গেল ওরার। অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজারের মধ্যে জমিন আসমান পার্থক্য থাকা সত্ত্বেও অনেকে তাকে আরশাদের অ্যাসিস্ট্যান্ট বলেই মনে করে। ওরা ভদ্রভাবে বলল, ম্যানেজার। ও হ্যাঁ, আমি আশফা। আমি আপনাকে চিনি। আমাকে আপনি করে বলতে হবে না, আমরা তো প্রায় সমবয়সী। তুমি আমাকে তুমি করেই বলো। ওরা হাসি মুখে বলল। ঠিক আছে। ওরা মনে মনে এই মেয়েটার উদ্দেশ্য খুঁজে বেড়াতে ব্যস্ত। আরশাদের ম্যানেজার হওয়ার সুবাদে এই কয় বছরে বহু অভিনেত্রীদের সঙ্গে কথা হয়েছে তার। কখনো এমন পার্টিতে, কখনো শুটিং সেটে। প্রত্যেকে সেদে সেদে বাড়তি আহ্লাদ দিয়ে কথা বলতে এসেছে ওরার সঙ্গে। কারো উদ্দেশ্য আরশাদের সিনেমায় নায়িকা হওয়ার সুযোগ খোঁজা, আর কারো উদ্দেশ্য ভিন্ন কিছু। এই মেয়েটার উদ্দেশ্য কি কে জানে। আমি তোমার ছবি দেখি ফেসবুকে, বাস্তবে কিন্তু তুমি ছবির থেকেও বেশি সুন্দর। ওরা কৃত্রিম হাসি নিয়ে বলল, থ্যাংক ইউ। তুমি বাস্তবে সিনেমার পর্দায় 2 জায়গাতেই সুন্দর। ইতিমধ্যে কথোপকথনের প্রতি বিরক্ত ধরে গেছে ওরার। এই মুহূর্তে এখান থেকে পালিয়ে বাঁচতে পারলে ভালো হতো। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কত বছর ধরে আরশাদের সাথে কাজ করছো? 4 বছর। ওয়াও, ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স। নট মাচ অ্যাকচুয়ালি। আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। আমিও প্রায় 4-5 বছর হলো অভিনয় করছি। একটা সময় নাটক করেছি, এবছর সিনেমা করলাম। আমি তোমার সিনেমা দেখেছি। তাই? কেমন লেগেছে তোমার? অনেক ভালো লেগেছে। মনে মনে বারবার একটাই প্রশ্ন করে যাচ্ছে ওরা, এই কথোপকথন শেষ হবে কখন। আশফা হাসি মুখে বলল, থ্যাংক ইউ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। হোয়াট ইজ ইট লাইক টু বি অ্যারাউন্ড আরশাদ অল দ্য টাইম? ইটস অ্যামেজিং। স্যার অনেক ভালো একজন মানুষ। আমার তোমাকে হিংসা হয় জানো। আরশাদ আমার সারা জীবনের ক্রাশ। আমার অনেক দিনের স্বপ্ন ওর সাথে একটা দিন কাটানোর, আর তুমি আমার সেই স্বপ্নটা প্রতিনিয়ত পূরণ করছো। সেরেছে। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল ওরা। এই মেয়ের উদ্দেশ্য তাহলে ভিন্ন কিছু। এই বিরক্তি আর সহ্য করা যাচ্ছে না। ওরা এমন মেয়ে খুব কম দেখেছে যে জীবনে একবার হলেও আরশাদের উপর ক্রাশ খায়নি।
বেচারি যেখানেই যায় সেখানেই একটা করে আরশাদের প্রেমে পাগল মেয়ে উপস্থিত থাকে। ভার্সিটি পার্টি এমনকি নিজের বাড়িতে পর্যন্ত রেহাই নেই। কোনো মানে হয়? আশফা হঠাৎ নিচু গলায় বলল, একটা সিক্রেট কথা জিজ্ঞেস করব, কাউকে বলবে না তো? কি সিক্রেট? আরশাদ কি সিঙ্গেল? রাগে বিরক্তিতে তাণ্ডব চালাতে ইচ্ছা করছে অরার। এমন প্রশ্নের মানে কি? আরশাদ সিঙ্গেল হলে কি করবে এই মেয়ে? তার সঙ্গে প্রেম পর্ব শুরু করে দিবে? এতটাই সহজ? ওরা ভাবলো এই মেয়ের সঙ্গে মজা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে না। যদিও মজা নেওয়াটা আবার ওরার অভ্যাসে নেই। মাঝে মাঝে অভ্যাস লঙ্ঘন করতে ইচ্ছে করে, আজ যেমন করছে। ওরা দৃঢ় গলায় বলল, না স্যার, সিঙ্গেল না। নিমিষেই আশফার চোখে মুখে অন্ধকার নেমে এলো। আহারে, বেচারিকে আশাহত হতে দেখে এবার ওরার খারাপই লাগছে, আবার মনে মনে হাসিও পাচ্ছে। আশফা নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে বলল, ও আচ্ছা, সো হুজ দ্য লাকি গার্ল? ওরা ঠোঁটে প্রশস্ত হাসি টেনে বলল, সরি, ইটস ভেরি কনফিডেন্সিয়াল। পার্টিতে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে ফিরে আসছে ওরা আর আরশাদ। ড্রাইভ করছে আরশাদ, আর তার পাশের সিটে বসে থাকা ওরার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই ছেলের ড্রাইভিং এর উপর বিন্দুমাত্র ভরসা নেই। দেখা গেল কোন সময় গাছের সঙ্গে ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে দিয়েছে। পার্টিতে যাওয়ার সময় ড্রাইভ করেছিল ওরা। নিজে ড্রাইভ করতে গেলেও ওরার ভয় হয়, তবে এতটা না। ভয়ের সঙ্গে সঙ্গে আবার ফিরে এসেছে সেই অস্থিরতা। গতকাল রাতের ঘটনা এতক্ষণ ভুলেই গিয়েছিল সে। আরশাদের সঙ্গে একান্তে গাড়িতে বসে কথাগুলো যেন আবারও মনে পড়ে গেল। আরশাদের সেই মলিন কণ্ঠস্বর, অশ্রুভরা চোখ, কুৎসিত সত্য, সবটা যেন এক নিমিষেই চোখের সামনে ভেসে উঠছে। মুহূর্তেই গায়ে কাটা দিয়ে উঠল অরার। না, এই অস্থিরতা নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। যে করে হোক অস্থিরতার এই জাল থেকে বেরিয়ে আসতে হবে তাকে। ওরা জানে কি করলে তার অস্থিরতা কমবে। লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো। ভয়ঙ্কর সেই কাজটাই সে করতে যাচ্ছে। এই কাজের পর আরশাদের প্রতিক্রিয়া কি হতে যাচ্ছে কে জানে। রেগেমেগে কোনো প্রচণ্ড প্রলয় যদি সে নিয়ে আসে। ওরা ভয়ে ভয়ে মুখ খুলল। স্যার, একটা কথা ছিল। সামনের দিক থেকে চোখ না সরিয়ে আরশাদ বলল। বলো। ওরা ইতস্তত করে বলল, আপনাকে একটা বিষয় জানানোর ছিল। মনে হলো আপনাকে জানানো দরকার। আরশাদ এবার বিরক্ত গলায় বলল, হ্যাঁ বলো। এত সাসপেন্ড ক্রিয়েট করে কি আছে? শুকনো ঢোক গিলে ওরা বলল, স্যার, কাল রাতে আপনি ড্রাঙ্ক ছিলেন। আমি যখন আপনাকে ফিরিয়ে আনতে যাই তখন আপনি আমাকে অনেকগুলো কথা বলেছেন। আপনার হয়তো মনে নেই কথাগুলো, আপনার জীবন নিয়ে, আপনার অতীত নিয়ে। আমি শুনতে চাইনি, কিন্তু বিন্দুমাত্র অবাক না হয়ে আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, মনে থাকবে না কেন? মনে আছে। কেন, কি সমস্যা সেটা নিয়ে? ওরা হতবিহ্বল গলায় বলল। স্যার, আপনার মনে আছে? ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে আরশাদ বলল, ওরা অজস্র পরিমাণ ড্রিঙ্ক করলেও আমি নিজের উপর কন্ট্রোল হারাই না। তার মানে সবটাই মনে আছে আরশাদের? নিজের উপর নিয়ন্ত্রণ হারায়নি সে? তাহলে কেন বলল নিজের সব থেকে গভীরতম গোপন কথাটা ওরাকে? ওরার বিস্ময়ের সীমা রইল না। আরশাদ শান্ত ভঙ্গিতে বলল, বহুদিন ধরে মনের ভেতর কথাগুলো জমিয়ে রেখেছিলাম। কাল কেন জানি মনে হলো সেগুলো আর ধরে রাখতে পারছিলাম না। ওই কথাগুলো কাউকে না বললে দম বন্ধ হয়ে মরেই যাব। ওই মুহূর্তে মাথায় একটাই ভরসা নাম আসছিল, তোমার নাম। ওরার বিস্ময়ে এবার সকল সীমা ছাড়িয়ে গেল। আরশাদ এতটাই ভরসা করে তাকে? এও সম্ভব। দুদিন হয়ে গেল কথা পাড়ি দিয়েছে পৃথিবীর আরেক প্রান্তে। এই দুদিন ধরে আরশাদের মনের অবস্থা কেমন কে জানে। নির্ঘাত তার মনের মধ্যে দিয়ে বয়ে চলে যাচ্ছে প্রবল কালবৈশাখীর ঝড়। অবশ্য তা নাও হতে পারে। এই 6টা মাস যে সে একেবারেই মেয়েকে দেখে থাকবে না তা নয়। আরশাদ কানাডার ভিসার জন্য আবেদন করেছে। সময় সুযোগ পেলেই সে ছুটে যাবে মেয়ের কাছে। নওশিনের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করা হয়েছে, কথা বাংলাদেশে থাকতে যেমন বাবার কাছে এসে থাকতো এখনও তাই করবে। ওরা গিয়ে নিয়ে আসবে তাকে। চিন্তার বিষয় এখন একটাই, এতটা পথ একা একা কি করে যাবে ওরা? এর আগে অনেকবার বিদেশে যাওয়া হয়েছে তার, প্রতিবারই আরশাদের শুটিংয়ের কাজে। একা একা যাওয়া হয়নি, এবার কি করে যাবে কে জানে। আপাতত সেসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। ওরার আজ ব্যস্ততার শেষ নেই। আজ আরশাদের নতুন সিনেমা কানামাছি শুটিং। কথা চলে যাওয়ার পর অশান্ত মনটাকে ব্যস্ত রাখতেই হয়তো আরশাদ হন্তদন্ত হয়ে শুটিংয়ে ফিরেছে। কোনো সিনেমার শুটিংয়ের প্রথম দিনটা সবসময় ভয়ে ভয়ে কাটে ওরার। আরশাদকে তার বিন্দুমাত্র ভরসা নেই। দেখা গেল যে কোনো মুহূর্তেই সে রেগেমেগে সেট থেকে বেরিয়ে গেল। এর আগের সিনেমার শুটিংয়ের প্রথম দিন তার রাগের ঝাঁজে নায়িকাই বদলে গেল। অবশ্য নায়িকা বদলে যাওয়ার যথাযথ কারণও ছিল। আজ সেটের অবস্থা অতটা উত্তপ্ত নয়। আরশাদ যথারীতি চুপচাপ নিজের গ্রিন রুমে বসে থাকলেও শট দিতে আসার সময় স্বাভাবিক থেকেছে। তার থেকেও বড় কথা, এই সিনেমার নায়িকার চরিত্রে কোনো দোষ নেই। নতুন এই সিনেমাটা থ্রিলার ধাঁচের।
যদিও ভক্তরা রোমান্টিক চরিত্রে আরশাদকে দেখে অভ্যস্ত, কিন্তু থ্রিলার গল্পেই তাকে সবথেকে বেশি মানায়। এই সিনেমার গল্পটাও দারুণ। গল্পে আরশাদ তার কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে সিলেট বেড়াতে যায়। রাতের বেলা সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিল, তখনই আরশাদের সঙ্গে তার এক বন্ধুর বেঁধে যায় তুমুল ঝগড়া। ঝগড়ার প্রবলতা এতটাই বেশি ছিল যে শেষমেশ তা ধাক্কাধাক্কিতে গিয়ে গড়ায়। ওই রাতে তাদের ঝগড়া থেমে গেলেও পরদিন সকালে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সকল বন্ধুরা হতবিহ্বল হয়ে খুঁজে পায় আরশাদের সঙ্গে যার ঝগড়া হয়েছিল তার রক্তাক্ত লাশ। সিনেমার স্ক্রিপ্টটা এমন, আরশাদের চরিত্রটাকে কখনো মনে হবে ভালো, কখনো খারাপ। এ ধরনের চরিত্রে আরশাদ ছাড়া কাউকে মানাবে বলে মনে হয় না। আজ তাদের শুটিং গাজীপুরের এক রিসোর্টে। সিনেমার নায়ক নায়িকাদের বাড়ি বলতে আমরা যা দেখি তা মূলত সুন্দর সুন্দর এসব রিসোর্ট আর ঢাকার খানিক শুটিং পর্ব শেষে শুটিংয়ের মূল পর্ব শুরু হবে সিলেটে যাওয়ার আগ পর্যন্ত তেমন একটা চাপ নেই। এই যেমন আজকে ধারণ করা হয়েছে মাত্র 3টি দৃশ্য, অন্যান্য সময় একদিন ধারণ করা হয় 5 থেকে 7টি দৃশ্য। এই রিসোর্টের ছাদটা অনিন্দ সুন্দর। ছাদের একপাশ জুড়ে দেশি বিদেশি নানা ফুলের গাছ। প্রায় সবগুলো গাছেই ফুটে আছে রং বেরঙের ফুল। এত সব ফুল একসঙ্গে দেখে মনটাই ভালো হয়ে যায়। ফুল গাছগুলোর পাশে প্রকাণ্ড এক দোলনা। আজ পূর্ণিমা। ওরা ঠিক করে রেখেছিল আজ শুটিং শেষে ছাদে গিয়ে দোলনায় বসে চাঁদ দেখবে। পরিকল্পনা অনুযায়ী ছাদে প্রবেশ করলো ওরা। অন্যমনস্ক থাকার কারণে খেয়াল করেনি রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। আরশাদ সিগারেট ধরে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছে। তাকে খেয়াল করার সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠল ওরার। একা একা নিজের মতো সময় কাটাচ্ছিল আরশাদ। এমন সময় তাকে বিরক্ত করার কোনো মানে হয় না, কিন্তু ওরা তো আর ইচ্ছে করে বিরক্ত করেনি। ছাদে আসার পরিকল্পনা তারই আগে ছিল। ওরা ভয়ে আছে এক্ষুনি প্রচণ্ড এক ধমক খাবে আরশাদের। যদিও আরশাদ চোখ মুখ দেখে মনে হচ্ছে না সে রেগে আছে।